This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফলতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটার পর একটা যে বক্তব্য রাখলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ তা হলো দলের মধ্যে যে কোন দল নেতার মন্তব্য। তিনি বললেন এত বড় রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু দলের শৃঙ্খলা সবার আগে। দলের শৃঙ্খলা সবার আগে। কোনো কেউ কেটা কোনো যদি কিছু দাদাগিরি করে তাহলে সেটা বরদাস্ত করা হবে না। কড়া বার্তা দিলেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বড় দল অর্থাৎ তৃণমূলের কথা বলে তিনি বললেন যে এত বড় যদি একটা দল হয় তাহলে দলের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু দলের শৃঙ্খলা সবার আগে। কেউ যদি দুর্বল করতে চায় সেটা বরদাস্ত করা হবে না। এটা কোথাও গিয়ে আজকে যে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা দলের একাংশকে কড়া বার্তা, পরিষ্কারভাবে কড়া বার্তা। কারণ কেউ কেটা যদি কেউ নিজেদের ভেবে থাকে তার জন্য তৃণমূল কংগ্রেস নয়, সেটা আজকে পরিষ্কার করে আরো একবার। কারণ এর আগেও এরকম বার্তা আমরা চয়নিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি। আমরা দেখেছিলাম দুলাল সরকার যখন খুন হয়েছিলেন ঠিক একইভাবে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কি প্রতিক্রিয়া। তিনি জানিয়েছিলেন যে কোনোভাবে যদি গোষ্ঠী কোন্দলের কথা তিনি পরোক্ষে মেনে নিয়েছিলেন, কিন্তু তারপরেও বলেছিলেন যে পুলিশ তদন্ত করবে এবং কোনোভাবেই যারা দোষী তাদেরকে রেয়াত করা হবে না। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে এই দুলাল সরকার খুনের পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ভৎসনা করেছিলেন পুলিশ প্রশাসনকে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। আমরা যখন বলেছি জিরো টলারেন্স, একটা ঘটনা ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে, ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, দলের নেতৃত্ব কি ব্যবস্থা নিচ্ছে, পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা ডিসিপ্লিন মেনে চলতে হবে। মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউ নেই, যারা ভাবে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, মানুষের কাছে হাত জোড় করে পৌঁছাতে হবে, সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরী পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে। বিজেপি কি ভাবছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে নিয়ে আমরা এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। রাজনৈতিক বড় দল এরকম একটা দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু কোথাও গিয়ে কেউ যদি কোনো দাদাগিরি করার চেষ্টা করে, নিজেকে কেউ কেটে ভাবে, তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কড়া বার্তা দিলেন। আপনি কিভাবে দেখছেন? বেশ কিছু কথা শুনলাম যিনি বলছেন তার মুখে, বিনয়, বিনম্র, হাত জোড় করে থাকা, অধ্যত্ত না থাকা, তারপরে তো অনুশাসন মানা, এলাকার দখলদারি না করা। বাংলায় একটা প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম অপরে শিখাও। আমরা তো ভূতের মুখে রাম নাম শুনছি, তবে তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট লিমিটেড কোম্পানিটা কিভাবে চলবে, কে চালাবে, কে তার মালিক, কে তার ম্যানেজিং ডিরেক্টর, কে তার চেয়ারম্যান হবে, সে তাদের ভিতরের বিষয়। আমরা যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে চোর, দুর্নীতিগ্রস্ত, কাটমানিখোর, দুধেল গাইদের সমাহার মানে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনৈতিক রাজপটে একটি অতীত দলের নাম। বাংলার ভবিষ্যৎ, বাঙালি হিন্দুর ভবিষ্যৎ বিজেপি, এবং ২৬ সালে সেই ভবিষ্যৎ বাঙালি হিন্দু নিজের হাতে লিখবে। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কি বললেন ফলতা থেকে দাঁড়িয়ে আরো একবার দর্শকদের শোনাবো। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি ৬ জন থাকে, ৬ জনের মধ্যে ৪ জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল লক্ষের উপর দলীয় পদাধিকারী, তো এত বড় পরিবার, সেখানে ২-৪ জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক। এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। কিন্তু তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকমভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে
রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে আমি চয়নিকা, আমার সঙ্গে রয়েছে লিমা। আপনি নিশ্চয়ই শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। তিনি বলেছেন সমস্ত কর্মী সমর্থককে বিনম্র থাকতে হবে, কোনো মাতব্বরি চলবে না। আচ্ছা, তিনি তো বারবার বার্তা দিচ্ছেন যে দলে যদি কোনো গোষ্ঠীকন্দল হয়েও থাকে সেটা দল বরদাস্ত করবে না। তিনি সেকেন্ড ইন কমান্ড, ফার্স্ট ইন কমান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বলছেন যে কি পুলিশ প্রশাসনের ভূমিকায় তিনি সন্তুষ্ট নয়, কিন্তু তারপরও সেটা গ্রাসরুট লেভেল পর্যন্ত কেন পৌঁছাচ্ছে না? এইভাবে তো আমরা দেখাচ্ছি, বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে, তারপরেও কি গ্রাসরুট লেভেলের কানে কথা পৌঁছচ্ছে না? তারা তো যথারীতি পকেটে বন্দুক নিয়ে দাপাদাপি করে বেড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন আর মমতা ব্যানার্জি যা অ্যাকশন নিয়েছেন দুটো আলাদা। মমতা ব্যানার্জি বলেছেন অপদার্থ ডিএমএসপি, তাদের জন্য এইসব দলের লোকেরা খুন হচ্ছে। আর ভাইপো বলল যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকাটা স্বাভাবিক যখন, তারপরে যদি কেউ যা ইচ্ছা তাই করে বেড়ায় ব্যবস্থা নেওয়া হবে। এদের মধ্যে নতুনত্ব কি আছে? উনি বলেছেন পুলিশ দায়ী, উনি বলেছেন গোষ্ঠী দায়ী। আসলে গোষ্ঠীটা যে একেবারে মাথায় ওপরে, এটা তৃণমূলের তলার লোকেরাও বুঝে গেছে। একটা দলের মুসল পর্ব এই সময়তেই হয়, যত উপরে তত বেশি গোষ্ঠীর লড়াই, এবং তৃণমূলের সেটা এখন বাস্তব। ফলে কে কাকে ঢাকার জন্য কি বলছেন, শওকত এক গোষ্ঠী আর আরাবুল এক গোষ্ঠী, শওকতের গোষ্ঠীর মাথায় কে আর আরাবুলের গোষ্ঠীর মাথায় কে? আপাতত আরাবুল আউট। তারপর ফলে যখন অনৈতিকতা প্রশ্রয় পায়, যখন বেআইনি কাজ প্রশ্রয় পায়, যখন সম্পদ বেআইনি তার জন্য লড়াই হয়, তখন লড়াইটা গোষ্ঠীর লড়াই না, তোলা, লুট ইত্যাদির লড়াই, তার ভাগিদারির লড়াই। অত সহজ জিনিস না। তৃণমূল নীতিহীন একটা দল, ক্রমশ বাড়বে। অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুজন চক্রবর্তী সিপিএম নেতা, আমরা কথা বলছিলাম, তার প্রতিক্রিয়া শুনলাম। এবার সরাসরি মালদায় নজর রাখতেই হচ্ছে, কারণ তৃণমূল কর্মী খুনের প্রায় 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু জাকির এখনো অধরা। 10 জনকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি, গ্রেফতার করতে পারেনি। তৃণমূলের অঞ্চল সভাপতিকে এর আগেও হুমকি দেয় জাকির, কিন্তু তারপরে এখনো কেন এতটা সময় লাগছে? যেখানে এই ঘটনা ঘটেছে একেবারে স্পটে, গ্রাউন্ড জিরোয় আমাদের রিপোর্টার সুব্রত সেই মুহূর্তে রয়েছেন। সুব্রত, অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, যেখানে কে অভিযুক্ত সবটা জানার পরেও পুলিশের এত সময় লাগছে কেন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে সালেপুর মমিনপাড়াতে আমি আছি, এবং এই যে তুমি দেখছো এই যে রিবন দিয়ে বেঁধে রাখা হয়েছে লাল জায়গায়, এবং এইটাই হচ্ছে ঘটনাস্থল, এবং এখানটাতে এখনো পর্যন্ত কিন্তু সেই রক্তের দাগ পড়ে রয়েছে। এখানেই সেই নৃশংস ঘটনা, যেখানে মাথা থেতলে দেওয়া হচ্ছিল ইট দিয়ে। এখন পুলিশি পাহারায় এখন সেই এলাকাটা মানে এইভাবে ঘিরে রাখা হয়েছে, পাশাপাশি কোনো ক্রমভাবে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সব থেকে বড় বিষয় যেটা দেখায় তোমাকে, যে দেখো এখানে আশেপাশে কত দোকান, এই যে তোমার দেখেছো বড় বড় দোকান রয়েছে, ইলেকট্রনিক্স গুডসের দোকান রয়েছে, এর আশেপাশে এত বসতি রয়েছে, এবং এই যে এর থেকে আর কয়েক পা দূরে এই যে সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। এখান থেকে মালদার দিকে গেলে বা কলকাতার দিকে গেলে এই রাস্তাটাই হচ্ছে মুখ্য রাস্তা। ফলে কতটা ব্যস্ততম জায়গা এটা হতে পারে, এবং এই 34 নম্বর জাতীয় সড়ক দেখা যাচ্ছে কয়েক কদম দূরেই, এবং সেখানে কিন্তু প্রচুর দোকান, প্রচুর মানুষের এখানে জমায়েত হয় সব সময়। ভোরবেলা, রাতে, যখন খুশি, মানে মধ্যরাতেও কিন্তু এখানে কিন্তু লোক থাকে, এবং আশেপাশে সেই সমস্ত দোকানগুলো খোলা থাকে। তো সেইখানে এই রাস্তাটা, এতটুকু রাস্তার মধ্যে যারা যে সমস্ত দুষ্কৃতী এসেছিল তারা কিন্তু একেবারে মানে খোলামুখ বলতে কোনো রকম তাদের মুখ ঢাকার প্রয়োজন। তুমি যেহেতু একেবারে সেই জায়গায় পৌঁছে গিয়েছো যে ভয়ানক ঘটনা যেখানে হয়েছিল, ঠিক কোন দিক থেকে আক্রমণ হয়েছিল, এবং সেই মুহূর্তে তো সেখানে প্রচুর মানুষজন উপস্থিত ছিলেন, শিশুরা পর্যন্ত ছিলেন, আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো, ঠিক কোন জায়গায় ঘটনা ঘটেছে আরেকবার দর্শকদের দেখাও। দেখো ঠিক এই জায়গাটা, এই যে কয়েক কদম দূরেই রয়েছে জাতীয় সড়ক, এবং
এই ঠিক এই জায়গাতেই কিন্তু সেই ঘটনাস্থল, এবং এখানটাতেই তারা ছুটে এসে 3-4 জন মিলে প্রথমে তাদেরকে ধরে, ইট দিয়ে মাথা থেতলে দেওয়ার চেষ্টা করে এবং একই সাথে গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং তারা গুলি চালায় এবং সেই কার্তুজ যে ব্যবহৃত কার্তুজ সেটাও কিন্তু মিলেছে এবং তারও ছবি আমরা দেখিয়েছি। যদিও এখানে একটা প্রশ্ন উঠছে, পুলিশ কিন্তু জানিয়েছে যে মারা গেছে তার গায়ে কোনো গুলির ক্ষত নেই, এবং এর থেকেও বড় আশ্চর্যের বিষয় যে প্রথম থেকেই পরিবারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল যে গুলি চালানো হয়েছে, গুলিরই ক্ষত। তো এই নিয়ে বিতর্ক চলছে, কিন্তু একই সাথে এটা জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখন অধিকাংশই মুখ খুলতে চাইছেন না, ভয় পাচ্ছেন, এবং তারা যখন এসেছে তখন যে বিভৎসতা ছিল তখন, এবং যেভাবে তারা ছুটে এসে গুলি চালাতে এসে হামলা চালায়, তখন দিনের বেলায় আশেপাশের লোকজন ভয় আতঙ্কে ছুটে গেছে। সেই ফুটেজ যেটা আমরা দেখিয়েছি সেখানেও কিন্তু এটা তুমি দেখতে পাবে যে সেখানে আশেপাশের লোকজনরা আতঙ্কে ইতস্ততভাবে ছুটছে এবং তারা একেবারে দেখতেই পাচ্ছি সুব্রতোষ, পুলিশ বলছে যে কোনো গুলি লাগেনি, কিন্তু এখানে ছবিতে দেখা যাচ্ছে যে দুষ্কৃতীদের হাতে গুলি রয়েছে, অর্থাৎ আগ্নেয়াস্ত্র রয়েছে। তাহলে সেইগুলি কি কোনোভাবে মিসফায়ার হয়েছে এবং সেটা কি তাহলে অন্য কারোর গায়ে লেগেছে বা অন্যদিকে মানে হাওয়ায় চলে গেছে? কিচ্ছু এই বিষয়ে এখন অব্দি ক্লিয়ার করা যাচ্ছে না। সময়ের দিকে আমাদের নজর থাকবে যে পুলিশ পরবর্তীতে কি বলে। এদিকে বখরার ভাগাভাগি নিয়ে তৃণমূলের কোন দলের বলে তৃণমূল নেতা, কিসের বখরা নিয়ে এত নৃশংসতা, রক্তারক্তি? প্রশ্ন তো উঠবেই। তার কারণ প্রকাশ্য দিবালোকে মাথায় ইট দিয়ে থেতলে যেভাবে তৃণমূল কর্মীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, তারপর অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠে গেছে এবং যে মূল অভিযুক্ত সে কিন্তু এখনো পর্যন্ত অধরা। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছে। সিজার, বখরাই কি একটা প্রাণ কেড়ে নিল? এবং দেখো, সেই দুলাল সরকার খুনের সময়তেও কিন্তু সেই বখরার প্রশ্নটাই এসেছিল এবং গোষ্ঠীকন্দল অবশ্যই বখরার বিষয়টাও এসেছিল। এখানেও কি সেই বখরা নিয়ে টানাটানির জন্যই একজনকে জীবন দিতে হলো? দেখো, এই বক্তব্যটা কিন্তু আমাদের নয়। তৃণমূল কালকে এই খুনের ঘটনার পর বকুল শেখের ভাই থেকে শুরু করে আঞ্চলিক তৃণমূল নেতারাই কিন্তু বারবার সেদিকে ইঙ্গিত করেছেন। কারণ জাকির, যার বিরুদ্ধে মূল অভিযোগ, সে ওই এলাকার দাগি দুষ্কৃতী, তাকে দলে নেওয়া হয়েছে এবং সে টাকার বিনিময়ে দলে পদ পেয়েছে, এই অভিযোগ যেমন রয়েছে, উল্টো দিকে যে আক্রান্ত বকুল শেখ, সেই বকুল শেখের বিরুদ্ধেও কিন্তু একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এরা দুজনেই কিন্তু বিভিন্ন সময় তারা গ্রেপ্তার হয়েছেন এবং গোটা জায়গাটা, যেটা পুলিশের দাবি যে এদের দুজনের বিরুদ্ধেই একাধিক অপরাধের অভিযোগ রয়েছে এবং এরা সরাসরি রাজনীতি করছেন এবং রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা তাদের যে অপরাধ চক্র সেটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেই জায়গা থেকেই কোথাও এই প্রশ্নটাই বারবার উঠে আসছে যে কোথাও এই অপরাধের কেন্দ্র করে পাওয়া যে মুনাফা বা সেই মুনাফার দখল নিয়েই কি এই গোষ্ঠীকন্দল? কারণ এখানে সরাসরি কোথাও যারা দাগি দুষ্কৃতী তারাই কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত হচ্ছেন এবং তার সব থেকে বড় একটা উদাহরণ গতকালের যে ভিডিও সুব্রত এক্সক্লুসিভলি আমাদের দিয়েছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যখন পিটিয়ে মারা হচ্ছে একজন আক্রান্ত, যে হাসু শেখ বলে যাকে পরে আইডেন্টিফাই করা হয়েছে, তার কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। একটা রাজনৈতিক দলের অনুষ্ঠান, সেখানে একজন রাজনৈতিক কর্মী সেখানে যাচ্ছেন, তার সঙ্গে আগ্নেয়াস্ত্র। এখান থেকেই বোধহয় কোথাও কালিয়াচকের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, যেখানে অস্ত্র, বেআইনি অস্ত্র, অপরাধ, দাগি দুষ্কৃতীরা সবাই কিন্তু সামগ্রিকভাবে এই রাজনীতির অংশ, তারা রাজনৈতিক কর্মী। এবং সেখান থেকে এই প্রশ্নটাই উঠছে যে অপরাধ জগতের নিয়ন্ত্রণ রাজনৈতিক ক্ষমতা দিয়ে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কার হাতে নিয়ন্ত্রণ থাকবে এবং সেই মুনাফার ভাগ কে কত পাবে সেটা নিয়েই কোন্দল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ সিজার। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের সঙ্গে।